প্রসাধনী রূপকে ধরে রাখার এক অনন্য উপায়। বয়সের গণ্ডি ভেদ করে নিজের ঔজ্জ্বল্য যেন কখনো নিজেকে ছেড়ে না যায়, তার জন্যই প্রসাধনী ব্যবহার করা হয়। ধারণা করা হয় মিশরীয়রাই প্রথম প্রসাধনীর প্রচলন শুরু করে, তবে সঠিক ইতিহাসও বলতে পারে না। রানী ক্লিওপেট্রার হাত ধরেই প্রসাধনী ধর্মের গণ্ডি ভেদ করে সাধারণ মানুষের কাছে এসে পৌঁছে যায়। পুরোহিতদের আধিপত্য কমতে থাকে ফারাওদের সময় থেকেই। ষষ্ঠ শতাব্দীতে বানজেন্টাইন সভ্যতার প্রাক্কালে কনস্টান্টিনোপল, বর্তমানে ইস্তানবুল শহরের পত্তনের পর সেখানে রাজত্ব করেন খ্রিস্টীয় ধর্মাবলম্বী রাজা জাস্টিনিয়ান। তারই রানী থিওডোরা প্রসাধনীকে এক নতুন ধাপে নিয়ে যান। তিনি বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে প্রসাধনী গবেষণা শুরু করেন। অসামান্য রূপের অধিকারিণী ছিলেন কনস্টান্টিনোপল শহরের হিপোড্রোমের সামান্য এক ভাল্লুক পালকের এই কন্যা। অতি সাধারণ পরিবারে জন্ম হয়েও রানী হিসেবে তিনি ছিলেন অত্যন্ত মহিয়সী, আর প্রসাধনী তৈরিতে তিনি ছিলেন অসাধারণ জ্ঞানী। নানা রকম গাছ গাছড়া দিয়ে তিনি নতুন নতুন প্রসাধনী তৈরি করতে থাকেন, তাও নিজের গবেষণাগারে। এ বিষয়ে রাজ চিকিৎসক ইতওচ ছিলেন তার সুযোগ্য সহকারী। এছাড়া তিনি ছিলেন সেই সময় প্রসাধন শিল্পের অন্যতম পৃষ্ঠপোষক। একাদশ শতাব্দীতে কনস্টান্টিনোপলের সিংহাসনে এক সম্রাজ্ঞীর অধিষ্ঠান হয় মাদাম পিপুদু জুই নামে। তিনি জানতেন যৌবনকে কিভাবে ধরে রাখতে হয়। সত্যি সত্যি তাকে বলা হতো অনন্ত যৌবনা। তিনি 50 বছর বয়সে বানজেন্টাইন সিংহাসনে তার ক্ষুল্লতার অষ্টম কনস্টান্টিনোপলের স্থলাভিষিক্ত হন। অনন্ত যৌবনা এই নারী নিজের আবিষ্কৃত প্রসাধনী ব্যবহার করেই তার বার্ধক্যকে দূরে রেখেছিলেন। জানা যায় 72 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছিলেন। তখনও তার মুখ দেখলে মনে হতো তিনি যেন এক ষোড়শী যুবতী। মুঘলরা প্রসাধন চর্চায় এনেছিল নতুন উদ্যম। জাতি হিসেবে মুঘলরা ছিল জাঁকজমকপ্রিয় এবং প্রসাধন বিলাসী। মুঘল সম্রাজ্ঞী নূরজাহানের রূপের চর্চা ছিল সারা সাম্রাজ্য জুড়ে। তিনি সাহিত্য চর্চা করতেন, কবিতা লিখতেন, চিত্রশিল্পেও তার অসাধারণ দক্ষতা ছিল। আর তার বিশেষ পরিচিত ছিল সুরুচি সম্পন্ন সাজগোজ অর্থাৎ প্রসাধন ব্যবহারের জন্য। তিনি বিভিন্ন প্রসাধনী সামগ্রী তৈরি করতে যেমন পারতেন, ঠিক তেমন সঠিক মাত্রায় প্রয়োগও ছিল তার সিদ্ধহস্ত, বিশেষ করে সুগন্ধি দ্রব্যের ক্ষেত্রে। বিভিন্ন ফুল থেকে নির্যাস সংগ্রহ করে তার সংমিশ্রণে নতুন নতুন সুগন্ধির জন্ম দিতেন তিনি, এবং এটি ছিল তার শখ। গাই দাশৈলিক 1300 সাল থেকে 1368 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রসাধন বিজ্ঞানের প্রভূত উন্নতি করেছিলেন তিনি। চিকিৎসা শাস্ত্রের উপর তিনি যে প্রামাণ্য একটি বই রচনা করেছিলেন, তাতেই 24 পরিচ্ছেদে রয়েছে প্রসাধন সংক্রান্ত আলোচনা। সেখানে সাবানের উল্লেখ আছে। বইটির 10টি অধ্যায়েই জরাকে ঠেকিয়ে রাখার উপায় লিপিবদ্ধ করেছেন। কসমেটিক সার্জারি চালু করার কৃতিত্ব রয়েছে তার। অন্যান্য দেশের মতো ইংল্যান্ডেও প্রসাধনের ব্যবহার ছিল, এবং সেটি ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন। রানী প্রথম এলিজাবেথ এ ধারার প্রবর্তন আনতে শুরু করেছিলেন, কিন্তু তিনি চার্চের পুরোহিতদেরও হাতে রাখতে চেয়েছিলেন। তাই তিনি চার্চকে সন্তুষ্ট করার জন্য ফরমান জারি করেন। কোন নারী যদি কৃত্রিম কেশ, স্পিনীয় হেয়ার প্যাড, মেকআপ, ফলস ক্লিপ, হাই হিল জুতো ব্যবহার করে সম্রাজ্ঞীর কোনো প্রজাকে প্রলুব্ধ করে বিবাহ করে, তবে সে ডাইনির স্বীকৃতি পাবে এবং ডাইনির সমানই শাস্তি তাকে পেতে হবে। প্রসাধনকে শিল্পক্ষেত্রে ব্যাপকভাবে বাজারজাত করে ইউরোপের নবজাগরণ এনেছিলেন ফ্রান্স। তাই ফ্রান্সকে সমগ্র ইউরোপে প্রসাধনের কেন্দ্রবিন্দু হিসেবে ধারণা করা হতো। আর এখন তো জানেনই, বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের উন্নত মানের প্রসাধনী তৈরি হচ্ছে, এবং সেই প্রসাধনীগুলো দামের সাথে মানের সংমিশ্রণে বিভিন্ন ধরনের প্রসাধনীতে বাজার ছেয়ে গেছে। তবে প্রসাধনী যত ভালোই হোক না কেন, তার অনিয়ন্ত্রিত ব্যবহার আপনার রূপকে আরো খারাপ করে দেবে, তার কোনো ভুল নেই। বিষয় বিচিত্রের আজকের পর্ব পর্যন্তই। নতুন কোনো বিস্ময়কর, অদ্ভুত, রোমাঞ্চকর তথ্য নিয়ে আবারও হাজির হবে টিম বিষয় বিচিত্র। সেই পর্যন্ত মেকআপ করে আমাদের সঙ্গেই থাকুন।